নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে কোনো খবরে যাওয়ার আগে কবির সুমনের একটা গানের লাইন আমাদের খুব মনে পড়ছে। কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। ঠিক সেই জায়গাটাই এই মুহূর্তে ইলেকশন কমিশন তাদের একটা কাজের জন্য আমাদের মনে পড়ছে। বহু মানুষ ইতিমধ্যেই মারা গেলেন, 40 জন সারা ভারতবর্ষ থেকে মারা গেলেন। তার মধ্যে 18 জন ইলেকশন কমিশনের আধিকারিক অর্থাৎ বিএলও। তারা কোথাও সুইসাইড করেছেন, তাদের কোথাও হার্ট অ্যাটাক হয়েছে, বিভিন্ন ভাবে তারা মারা গিয়েছেন। এই 18 জন আধিকারিক এবং 40 জন মানুষ যারা এসআইআর এর জন্য একদম প্রাণ ত্যাগ করলেন, কোথাও সুইসাইড করলেন, সুইসাইড নোটে নির্বাচন কমিশনারের নাম লিখে দিয়ে গেলেন, নির্বাচন কমিশনের নাম লিখে দিয়ে গেলেন, সেগুলো নিয়ে কবে তদন্ত হবে? কেউ কি আদৌ তদন্ত করবে সেগুলো নিয়ে? এবং ইলেকশন কমিশন তারা কি কোনো মতে এই যে মৃত্যুগুলো তার দায় নেবে? অন্তত 18 জন বিএলও তো মারা গিয়েছেন শুধুমাত্র কাজের চাপে, এবং সময়টা 1 মাস ছিল বলে। এই 18 জন বিএলও সারা দেশ থেকে মারা গিয়েছেন। তাদের কোনো শুধুমাত্র বিরোধী রাজ্য কিংবা ডবল ইঞ্জিন রাজ্য এরকম কোনো প্রেক্ষাপট ছিল না। রাজস্থান থেকে, গুজরাট থেকে, তামিলনাড়ু থেকে, কেরালা থেকে, পশ্চিমবঙ্গ থেকে সমস্ত জায়গায় বিএলওরা আত্মহত্যা করেছেন। তার কারণ তারা এত চাপ নিয়ে কাজ করতে পারছিলেন না। তাই নিয়ে বিভিন্ন ধরনের খবর আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, ইলেকশন কমিশন শেষ পর্যন্ত চাপের মুখে নতি স্বীকার করলো এবং সময়সীমা বাড়ালো সামগ্রিক যে এসআইআর প্রক্রিয়াটা সেইটার। আপনাদের টাইম ফ্রেমটা একবার বলি, তার পরবর্তীতে আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। আগে যে টাইম ফ্রেম ছিল 4 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়াটা শেষ করতে হবে, সেটাকে এখন বাড়িয়ে 11 ডিসেম্বর করা হয়েছে, অর্থাৎ 7 দিন এক্সট্রা করা হয়েছে টাইম সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়াটা কমপ্লিট করার জন্য। তার পরবর্তীতে খসড়া ভোটার তালিকা প্রকাশ, অর্থাৎ ফার্স্ট যে ড্রাফট ভোটার লিস্ট সেটা প্রকাশ করার ডেট ছিল 9 ডিসেম্বর, সেটা বদলে করা হলো 16 ডিসেম্বর। তার পরবর্তীতে খসড়ায় আপত্তি জানানোর সময় আগে ছিল 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ আগের বছর 9 ডিসেম্বর থেকে পরের বছরের 8ই জানুয়ারি পর্যন্ত, কিন্তু এখন সেটা করা হয়েছে 16 ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি। স্বভাবতই একটা ডেট বৃদ্ধি পেলে পরপর ডেটগুলো বৃদ্ধি পেতেই হবে, তা না হলে কোনো রাস্তা থাকে না। এর পরবর্তী ডেট, অভিযোগ নিষ্পত্তির সময়সীমা আগে ছিল 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি, এখন করা হয়েছে 16 ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকায় কমিশনের অনুমতি, অর্থাৎ যারা যারা পরবর্তীতে আবার নিজেদের নাম ঢোকালেন, সেই ক্ষেত্রে 3রা ফেব্রুয়ারি ছিল আগে শেষ ডেট, সেটা এখন করা হয়েছে 10ই ফেব্রুয়ারি। এবং চূড়ান্ত তালিকা প্রকাশ, ফাইনাল যেদিন এসআইআর সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ হবে সেটার ডেটটা ছিল 7ই ফেব্রুয়ারি, এখন করা হয়েছে 14ই ফেব্রুয়ারি। তাহলে এই যে বিষয়টা সম্পূর্ণ পিছিয়ে দেওয়া হলো, সারা ভারত জুড়ে 12টা রাজ্যে এসআইআর যে 1 মাসের মধ্যে করাটা সম্ভব নয়, সেটা পক্ষান্তরে গিয়ে ইলেকশন কমিশনও মেনে নিল। তাহলে এই 18 জন বিএলও যে প্রাণ ত্যাগ করলেন, তাদের কি হবে? তাদের মৃত্যুটা কি সম্পূর্ণ একদম মুছে যাবে, নাকি ইতিহাসে থেকে যাবে যে জ্ঞানেশ কুমার কিংবা ইলেকশন কমিশন চাপ দিয়ে 1 মাসের মধ্যে কাজটা করাতে চাইছিল বলে 18 জন মানুষ মারা গেলেন? আমরা জানি না। এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য এবং পার্থ ভৌমিক বসেই প্রেস কনফারেন্স করে বিভিন্ন প্রশ্ন তুলেছে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার এই বিএলওদের ওপর যে একটা চাপ তৈরি করা হচ্ছে, সেটা নিয়ে বারংবার বিভিন্ন ভাবে আন্দোলন করা হয়েছে। আপনাদেরকে দেখিয়েছিলাম যে একদম ইলেকশন কমিশনের যে অফিস, স্টেট ইলেকশনের যে অফিস, সেখানে বিএলওরা গিয়ে লাগাতার 2 দিন ধর্ণা দিয়ে ইলেকশন কমিশনার, স্টেট ইলেকশন কমিশনার মনোজ বর্মা তার হাতে ডেপুটেশন দিয়ে এসেছেন যে আমরা এত চাপ নিয়ে কাজ করতে পারছি না। বিএলওরা যখন এই কাজ করছেন, তখন সাংসদরা গিয়েছিলেন দিল্লিতে, এবং দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে কথাবার্তা বলে তারাও জানিয়ে এসেছিলেন যে এই যে 40 জন সামগ্রিকভাবে ভারত থেকে মারা গেল, যার মধ্যে 18 জন বিএলও, তাদের মৃত্যুটা কেন হলো? তাদের মৃত্যুটা কি এই জন্য হলো না যে খুব তাড়াহুড়ো করে জ্ঞানেশ কুমার এই এসআইআরটা দেশের উপর চাপিয়ে দিতে চাইছিলেন? এখন 12টা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে, পরবর্তীতে আরো বিভিন্ন রাজ্য জুড়ে শুরু হবে, কিন্তু এই যে হঠাৎ করে একটা এসআইআর প্রক্রিয়া চাপিয়ে দেওয়া, সেটার জন্য কি এই বিএলওদের প্রাণ ত্যাগ করতে হলো না? গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জায়গায় এরকম খবর আছে বিএলওরা আত্মহত্যা করেছেন কাজের চাপ না নিতে পেরে। এগুলোর দায় কে নেবে?
আমরা জানি না, এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পার্থ ভৌমিক কি বলছেন আপনারা শুনুন, তাদের পক্ষ থেকে কি কি বক্তব্য অবশ্যই শুনুন। এই প্রশ্নগুলো যদি আপনাদেরও থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। এই বলে দিলাম 4 নভেম্বরের মধ্যে আমরা আরম্ভ করে দেব সারের প্রক্রিয়া। 4 ডিসেম্বরে শেষ হবে এনিউমারেশন ফর্ম নেওয়া। তারপরেই 9 তারিখে খসড়া তালিকা বেরিয়ে যাবে। তারপরেই সব অবজেকশন নিয়ে 31শে জানুয়ারি বেরিয়ে যাবে। যার অবজেকশন তার হিয়ারিং হয়ে যাবে 31শে জানুয়ারির মধ্যে শুনানি। আর তারপরেই 7ই ফেব্রুয়ারি খসড়া লিস্ট বেরোবে। আমরা বারবার বলেছিলাম যে এটা হয় না, এটা হতে পারে না, কারণ যে প্রক্রিয়া আগে প্রায় 2 বছর সময় লেগেছে, সেই প্রক্রিয়া হঠাৎ 1 মাস 2 মাসের মধ্যে কি করে শেষ হয়ে যায়। কালকে কথা আমরা গতকালও বলেছি, আগেও বলেছি, আমাদের সাংসদের দল, প্রতিনিধি দল গেছে, কিন্তু আমরা দেখলাম কি হঠাৎ নির্ঘণ্টের একটা পরিবর্তন হয়ে গেল। এখন কি হলো, 1 সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হলো, অর্থাৎ 4 তারিখ যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা 11 তারিখ, যে খসড়া তালিকা 9 তারিখ বার করার কথা ছিল 9ই ডিসেম্বর সেটা 16ই ডিসেম্বর, যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল 31শে জানুয়ারি সেটা হয়ে গেল 7ই ফেব্রুয়ারি। আর পূর্ণ তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট সেটা বেরোবে কবে, 7 তারিখ বলেছিল 14ই ফেব্রুয়ারি, একদম ভ্যালেন্টাইন ডেতে। তো বুঝুন এখন, তাহলে স্বীকার করা হলো যে প্রক্রিয়াটা, যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে, এটা তো প্রকারান্তরে এটা তো স্বীকার করা হলো নাকি। জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই সময়সীমা পাল্টে দিল। এটা কি হলো তাহলে? এত 40 জনের ওপর যে মারা গেল তার দায়টা কে নেবে? রক্তের দায়, হাতে রক্ত কার লেগে? স্বীকার তো করে নেওয়া হলো সময়সীমা বাড়িয়ে যে দায়টা তাদেরই ছিল। তাহলে এর উত্তরটা কে দেবে যে এতজন মানুষকে যে আমরা হারালাম? তাহলে সেই কথাটা কে এর জবাব দেবে মানুষের কাছে? প্রান্তিক মানুষ তারা এই আতঙ্কের শিকার হয়েছেন। কখনো বাংলাদেশে চলে যাবেন, বাংলাদেশের মানুষ, সীমান্তবর্তী এলাকা যেন খালি আমাদের বাংলা আর কোথাও নয়। আবার কখনো রোহিঙ্গা, বাবারে বাবা, নানা রকম বলা, মানুষকে আতঙ্কের মধ্যে ফেলা।